দেশ এগোচ্ছে, অর্থনীতি এগোচ্ছে, সংস্কৃতি এগোচ্ছে। কখনো কখনো মনে হয় সামনে এগোনোর জন্য তো একজন আইকন লাগে। আমরা যারা আজকের দিনে সংস্কৃতি চর্চা করছি, আমরা কি কখনো বুঝতে পারি কি আমাদের উদ্দেশ্য, কোথায় পৌঁছতে চাই? এইরকম সময়ে ইতিহাস স্মরণ করায় একজন আইকনের, শেখ কামাল। আব্বা যখন জেলে যায়, আমার ছোট ভাইটা তো খুবই ছোট, কেবল কয়েক মাসের। ও তো আর আব্বাকে ওভাবে দেখার সুযোগ পায়নি। কাজে আমি যখন আব্বা আব্বা বলে কাছে যেতাম, তো স্বাভাবিক ও খুব অবাক হয়ে দেখতো। তো আমাকে জিজ্ঞেস, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলতে পারি? আমি আজকের দিনের একজন সংস্কৃতি কর্মী, সংস্কৃতি চর্চা আর সাংস্কৃতিক সংগ্রামের মানুষ শেখ কামালকে খুঁজে নিচ্ছিলাম ইতিহাসের পাতা থেকে নতুন করে। সালে ঢাকা কলেজে একটা মতবিনিময় সভার আয়োজন হয়। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে একজন কর্নেল ও আরেকজন মেজর আসেন। সেনাবাহিনীতে ঢুকলে কি সুযোগ সুবিধা এগুলো বোঝান তারা। বক্তৃতা শেষে মেজর জিজ্ঞেস করেন, এনি কোয়েশ্চেন? শেখ কামাল তখন দাঁড়িয়ে বলেন, সেনাবাহিনীতে যুদ্ধের ময়দানে বীরত্বের জন্য যে পুরস্কার দেয়া হয়, সেটা শুধু উর্দু বা ইংরেজিতে কেন, বাংলাকে কেন বাদ দেয়া হচ্ছে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অডিটোরিয়ামের সম্পূর্ণ পরিবেশ বদলে যায়। কিন্তু কামাল অনড়, একই প্রশ্নের উত্তর বারবার জানতে চান। স্যাররা চিৎকার করছেন, সিট ডাউন, শাট আপ। কামাল তবু দাঁড়িয়ে। পরে স্যার আরো রেগে গিয়ে কামালকে চিৎকার করে বলেন, গেট আউট ফ্রম দ্য অডিটোরিয়াম। মতবিনিময় সভা স্থগিত হয়ে যায়। ওই সময় শেখ কামাল 68-69 শেখ কামাল খুবই ছিলেন আর কি, অ্যাক্টিভ ছিলেন। ঢাকা শহরে ছাত্র রাজনীতিতে উনি অ্যাক্টিভ ছিলেন। সাহসের সংস্কৃতি নাকি বাঙালির দুর্লভ। আমাদের আজকের দিনের তরুণরা কি এতটা সাহস নিয়ে দাঁড়ায়? ওই সময়টাতে 68, 69, 70 এই সময়টাতে ছাত্র রাজনীতির যত রিক্রুটমেন্ট আছে, তার একটা বড় রিক্রুটমেন্ট শেখ কামালের মাধ্যমে হয়েছে। রাজনীতি, সংস্কৃতি, খেলাধুলা সব ক্ষেত্রে তার ছিল সরব বিচরণ। উনি কিন্তু আসলে খুব অমায়িক ছিলেন এবং একটা বড় ভাইয়ের মতনই ছিলেন। কামাল নিজে সেতার বাজাতেন, সেতার শিখেছেন তিনি ছায়ানটে। একসাথে আমরা বসে বাজাতাম, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে বাজাতাম, গল্প করতাম। সেই গল্পগুলো অবশ্যই আমাদের সেই গান বাজনা নিয়ে বেশি। মার্চ প্রিয় ভাষা আর সংস্কৃতিকে বাঁচাতে শেখ কামাল রওনা হন মুক্তিযুদ্ধে যোগ দেবেন বলে। তাকে এই যাত্রায় সহায়তা করেছিলেন আরশাদ আলী। শেখ কামালের সঙ্গে পরিচয়, আমি যুদ্ধ যখন 26শে মার্চ আমি খুলনায় থাকি মাল কেনার জন্য, ওখান থেকে বাড়ি আসতে পারি। আমার এক বন্ধুর সঙ্গে আমি
চলে যাই গোপালগঞ্জ, এই কাশিয়ানী থানার ভিতরে চাপতার থেকে আমি ওরাকান্দি ঠাকুর বাড়ি যাই, যে ওখানে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল আমার। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল, যশোর রোডের দুধারে বসত বাসের ছাউনি, কাদামাটি জল। শেখ কামাল মুজিবনগরে গিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য মুজিবনগর সরকার প্রথম যে বাহিনী গঠন করে স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং তার প্রথম ব্যাচের যে অফিসার যারা ছিলেন তাদের জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা করে বা কমিশনিং এর ব্যবস্থা করে, শেখ কামাল ছিলেন সেখানে অগ্রণী। বঙ্গবন্ধুর সন্তান, কিন্তু কোনো সুবিধা নেননি, সুযোগ খোঁজেননি। আর 10 জন দেশপ্রেমিকের মতো তিনি ট্রেনিং নিয়েছেন, অংশ নিয়েছেন যুদ্ধে। মুক্তিযুদ্ধের সমস্যায় আমাদের প্রধান সেনাপতি জেনারেল ওসমানী এডিসি ছিলেন। আর যুদ্ধের ফাঁকে ফাঁকে গান গেয়ে উদ্দীপ্ত করেছেন সহযোদ্ধাদের। স্বাধীনতার পর তখন দেশ গড়ার সময়, কোনো মতেই মুক্তির পথ থেকে সরে যাওয়া যাবে না। শেখ কামাল ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সিদ্ধান্ত নেন তরুণদের মধ্যে এক নতুন ধরনের সংস্কৃতি গড়ে তোলার, দেশকে গড়ার, দেশকে ভালোবাসা, দেশের জন্য কিছু করার আকুতি তৈরির সংস্কৃতি। কারণ বাবার মতো শেখ কামালও বিশ্বাস করতেন দেশ স্বাধীন হওয়া মানেই যুদ্ধের শেষ নয়, বরং যুদ্ধের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হলে তখন সাংস্কৃতিক চর্চার জোয়ার। নাটক হচ্ছে, গান হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। আর সেই সবের মধ্যমণি শেখ কামাল। সলিমুল্লাহ হলের যে নাটকটা হয়েছিল আল মুসরের লেখা রোলার ও নিহত এলএমজি, এটার প্রধান চরিত্রে কিন্তু শেখ কামাল অভিনয় করেছিলেন। কলাভবনের সামনে যেটিকে বটতলা বলা হয়, অপরাজয় বাংলা যেখানে হয়েছে, সেখানে একবার খোলা মঞ্চে নাটক হয়েছিল। একটি হাজার হাজার ছাত্রছাত্রী সে নাটক দেখতে এসেছিল। যা কিছু আধুনিক তাকে গ্রহণ করার অনন্য একটা মন ছিল তার। ফিরোজ শাহীকে নিয়ে এসে গান বাজনা আরম্ভ করতো, বলতো যে আসেন বসেন আমরা গান শুনবো। ফিরোজ শাহী গান গাইতো, কামালও তার সাথে গান কণ্ঠ দিত। ওই যে এই তো দুনিয়া কিসের লাগিয়া, স্পন্দনটা অ্যাকচুয়ালি ব্যান্ড শুধু ছিল না, স্পন্দন শিল্প গোষ্ঠী ছিল, একটা বড় একটা শিল্প গোষ্ঠী ছিল, যে এখানে অনেক ছেলেমেয়েরা গান করতো, সমস্ত কিছু। এটা কামাল ভাই ছিল এটা মেইন, মানে কি বলে, পৃষ্ঠপোষকতা উনিই করতেন এটাতে। অনেকেই জানে না যেটা, সেটাও ওনার একটা সৃষ্টি ছিল। সেটা হলো বাংলাদেশ জাতীয় সাংস্কৃতিক আন্দোলন, বাজা সান্দু।
দেশ যখন স্বাধীন হতে যখন আমরা সকলে মিলে আবার একত্র হলাম, তখন সে বলল যে এই দেশের তরুণ সমাজ থেকে আগামী দেশ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে খেলার মাঠে রাখতে হবে। একদিকে তিনি তার এই লেখাপড়া বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে সঙ্গে আবাহনী নামে একটি ফুটবল ক্লাব গড়ে তুলছেন ধানমন্ডি অঞ্চলে। আগে ঢাকার ফুটবল ক্লাবগুলোর নাম ছিল ইংরেজিতে। সে ভীষণ ভালোবাসত খেলাকে, সে বড় মাপের একজন ক্রীড়া সংগঠক সে ছিল। সে শুধু ক্রীড়া সংগঠক নয়, এটি বলতে হবে আমাদের সংস্কৃতির জগতে, এবং তার সংস্কৃতি একটা মন ছিল। এত উপরের মানুষ এত সাধারণ মানুষের সাথে মিশতে পারে, এত একেবারে একাকার হয়ে যেতে পারে, তখন কিন্তু উনি বঙ্গবন্ধুর ছেলে। শেখ কামাল ইউনিভার্সিটি দিয়ে হেঁটে যাচ্ছেন করিডোর দিয়ে, বা গাড়িটা চালিয়ে যাচ্ছেন, অথবা কথা বলছেন, অথবা আড্ডা মারছেন, বাদাম খাচ্ছেন, হাসছেন, টিএসসিতে বসে বন্ধুদের বান্ধবীদের সাথে আড্ডা মারছেন, এই জিনিসগুলোই কিন্তু একটা অভিজ্ঞতা। এই যে আমি এখনো স্মৃতিতে ভাসে একটা গোঁফ, লম্বা গোঁফ, ঝাঁকড়া চুল। সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন তিনি। একই বিভাগে পড়তেন তার স্ত্রী সুলতানা কামাল খুকুও। কলা ভবন প্রাঙ্গণে দেখলাম যে শেখ কামাল তার দলবল নিয়ে সঙ্গীত পরিবেশন করছেন। বিশেষ করে একটি গানের কথা আমার এখনো মনে পড়ে, এমন একটা মা দেনা যে কাঁদতে আবার হাসতে জানে। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে যায়। শেখ কামালকে যারা দেখেছেন, আমরা ভাগ্যবান, আমরা দেখেছি। আমরা মনে করি যে ওই গুণটি যদি প্রতিটি যুবক, এদেশের যুবকের মধ্যে থাকে, দেশপ্রেম, রাজনীতির সুস্থ রাজনীতির প্রতি প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসা, ঐতিহ্যের প্রতি অনুরাগ, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে বাংলাদেশ কখনোই আর পিছু হাঁটবে না, পথ হারাবে না, এটা আমার মনে হয়। শেখ কামালকে আমি প্রথম দেখেছি 1967 সালে, আর শেষ দেখেছি কিন্তু 14ই অগাস্ট রাত 12:30 পৌনে 1টার দিকে। যেদিন আমি ঢাকা কলেজে প্রথম প্রবেশ করলাম, যেদিন তার সাথে আমার প্রথম দেখা হলো, সেদিন থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত রাত্রে কয়টা হবে, 11টা বা 12টা হবে, সর্বশেষ তার সাথে কথা বলি। 15ই অগাস্ট সকালে বঙ্গবন্ধু আসবেন, সেই জন্য আমাদের প্রস্তুতি ছিল, এবং রাত 12:30, তো কিছুদিন আগেই বিয়ে করেছিল, কাজে রাত 12:30 1টার দিকে বললো যে আমি একটু বাসায় যাই, খুব সকালে চলে আসবো। কামালকে তারা হত্যা করেছে বঙ্গবন্ধুর সাথে প্রায় সপরিবারে। সময় তাকে বাঁচিয়ে রাখল। তার স্বপ্ন আজও জেগে আছে তারুণ্যে। আমাকে শুতে বলছো মা? না না, আমি শোবো না, আমি এখন শোবো না মা, আমি আর কোনো দিন শোবো না। আমি একবার ঘুমিয়ে পড়লে ওরা আমাকে আর জাগতে দেবে না। তুমি বুঝতে পারছো না মা? আমি এখন শোবো না মা, আমি আসবো, আমি থাকবো,
আমি আবার উঠে আসবো মা। এই যে দুনিয়া কিসে